হ্যাঁ, এবার ফোন রেখে দাও। দোস্ত ফোন রাখ। আমাদের ভাই আমাদের শুরুতে একটু শাকিল ভাইয়ের কাছে জানতে চাই, ঈদের পর দিন আজকে দ্বিতীয় দিন আমরা নিশোকে দিয়ে শুরু করেন। তুই বল না। প্রোডিউসার আপনাকে প্রশ্ন হোক যে ঈদের পর দিন এখন পর্যন্ত কেমন রেসপন্স পেলেন? না, রেসপন্স কেমন পেলাম সেটা তো আপনারাই দেখছেন, আপনারাই প্রচার করছেন। আমরা তো জানতে পারছি আপনাদের মাধ্যমে, কারণ আমরা হয়তো একটা, দুইটা, তিনটা হল ভিজিট করছি, তো সেখানে দেখতেই পাচ্ছেন আপনারা দুর্দান্ত রেসপন্স। এবং আপনারা দেখেছেন গতকালকে ঈদের দিন 34টা শো ছিল, আজকে বেড়ে 44টা শো হয়েছে। এটার একটাই কারণ, দর্শকরা ছবিটা নিয়ে ফেলেছে। সো দাগি নিয়ে আমাদের, আমি আগেও বলেছিলাম, আমি অত চিন্তিত নই, কারণ আমি জানি যে দর্শকরা গল্প নির্ভর ছবি দেখতে পছন্দ করে। আপনারা দেখেছেন যে ফ্যামিলি অডিয়েন্স, দর্শকরা সিনেমাটা দেখে বেরিয়ে যে রিয়াকশন দিচ্ছে এবং যে ধরনের তাদের এক্সপ্রেশন আপনারাই সেটা ক্যাপচার করছেন, এটা আনবিলিভেবল। দর্শকদের এই ভালোবাসাটা আমরা পাবো এটা আমরা জানতাম, কিন্তু তারপরেও তো একটা টেনশন থাকে। সিনেমা রিলিজ গতকালকে হয়েছে প্রথম, আর ঈদের দিন তো আপনারা জানেন ইউজুয়ালি শুধু আমাদের না, সবারই ঈদের দিন সকালবেলায় মাল্টিপ্লেক্সগুলোতে কোনো শো থাকে না, দুপুরবেলা থেকে শুরু হয়, পরদিন থেকে সবার শোই বেড়ে যায়। সো ন্যাচারালি আমাদের শো বেড়েছে, অন্যান্য সিনেমাও যেগুলা ভালো করছে সেগুলা থেকে যাচ্ছে, বাড়ছে, যেগুলো ভালো করছে না সেগুলা। আমি আপনাদেরকে বলেছি যে শো বাড়া কমা কোনোটাই আসলে আমাদের হাতে না, পুরাটাই দর্শকের হাতে। দর্শক যদি ছবি নিয়ে ফেলে, আপনারা জানেন শিহাব ভাই যে ছবিটা বানিয়েছে দাগি, এবং আফরান নিশো এবং তমা মির্জার একই জুটির দ্বিতীয় সিনেমা, 2 বছর আগে তারা সুরঙ্গ নিয়ে এসেছিল, এবার দাগি নিয়ে হাজির হয়েছে। তো আমাদের একটা কনফিডেন্স ছিল যে দর্শকরা এই ছবি তো গ্রহণ করবে, আর আমরা যেহেতু একটু গল্প নির্ভর ছবি বানাতে চাই, এর আগেও যখন আমরা গত বছর তুফান রিলিজ করেছি সেটাও শাকিব ভাইকে নিয়ে একটা কমার্শিয়াল সিনেমা, কিন্তু একটা গল্পের সিনেমা। সো গল্পটা খুব ম্যাটার করে আসলে, এবং দর্শককে এটা আমি হিস্ট্রি থেকে বলছি, সবসময় দর্শক ভালো গল্প, ভালো অভিনয় এবং ভালো, তো যে কারণে আমরা আজকে খুবই খুশি। সেকেন্ড ডেতে এইরকম ট্রিমেন্ডাস রেসপন্স, এটা আনবিলিভেবল, এবং আমি মনে করি এটা চলতেই থাকবে। আগামীকালকে এইমাত্র আমি চেক করলাম, আমরা এখন সোনি স্কোয়ারে বসে আছি, কালকে সকালের 11টার শোতে আমি জাস্ট চেক করলাম, একটা শো 3টা না 4টা সিট আছে, 11টার শো সকালবেলা, আর দুপুরবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা সব হাউসফুল এবং লোকজন টিকিট পাচ্ছে না। আমাদের বন্ধু বান্ধবরা আমাদেরকে ফোন দিচ্ছে টিকিটের জন্য। সো টিকিট দেওয়ার ক্ষমতা তো আমাদের নাই, দর্শকরা টিকিট কেটে ফেললে সেই টিকিট তো আর আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। সো যারা কালকে টিকিট পান নাই তারা পরশু দিন ট্রাই করেন, অথবা পরশু যদি টিকিটের সংকট থাকে তারপর দিন। এবং আপনারা শিওর থাকেন যে এভাবে দর্শক চাহিদা থাকলে শোর সংখ্যা বেড়ে যাবে এবং আরও অনেক হল যুক্ত হয়ে যাবে অচিরেই। সো কারো টেনশন করার কারণ নাই, সবাই দাগি দেখতে পারবেন। একটু নিশো ভাইয়ের কাছে জানতে চাই যে গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় আপনার নিশান চরিত্রে অনেক প্রশংসা হচ্ছে, আপনার অভিনয় প্রশংসিত হচ্ছে, এগুলো চোখে পড়েছে কিনা বা কি বলবেন অনুভূতি? না, চোখে তো পড়ছেই, এবং আমার মনে হয় যে শুধুমাত্র ব্যক্তি আমি বা একটা চরিত্র নিশানের প্রশংসায় যে দর্শকরা পঞ্চমুখ তা না, আমার মনে হয় যে প্রত্যেকটাই চরিত্র সেখানে আমার গল্পে, আমাদের গল্পে খুবই প্রাসঙ্গিক। এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ যারা, প্রত্যেকটা পারফর্মার যারা পারফর্ম করেছে তারা তাদের জায়গা থেকে খুব প্রাসঙ্গিকভাবেই পারফর্ম করেছে, এবং সেটা খুব দর্শকরা সেটা খুব রিলেট করতে পেরেছে, এবং তারা যে তাদের ভালো লেগেছে তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে, সেটা আসলেই তো মন ছুঁয়ে যায়। হ্যাঁ, দর্শকরা বলছিলেন যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত এই চরিত্র থেকে। সেটা তো আমি আসলে কিছু বলতে পারবো না, বাট অ্যাজ এ পারফর্মার সবাই তো আমরা আসলে পারফর্ম করি, সেখানে যদি কোনো একটা পারফরমেন্সের জন্য যদি কেউ বা কারা আমাদেরকে সম্মানিত করে,
বা সেটা শুধু আমি না, সেটা তমা মির্জা হতে পারে, সেটা ডিরেক্টর হিসেবে শেফ শাহিন হতে পারে, প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে শাকিল হতে পারে। এই অ্যাকনলেজমেন্ট বা এই অ্যাকনলেজটা করাটাই হচ্ছে অনেক বেশি প্রশংসার বা সম্মানের। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা তো আমাদের মন তো খুশিতে ভরেই যাবে। আইএমডিবির রেটিং এর জন্য আপনাদের অলরেডি সিনেমাগুলোতে ভোট দেওয়া শুরু হয়েছে দর্শকদের, এটা কি আপনাদের কি প্রত্যাশা? আপনারা কি রেটিং এ এগিয়ে থাকবেন কিনা, বা ভক্তরা আসলে কতটা শাকিল ভাই বললে ভালো হবে, শাকিল ভাই কথা বললে ভালো। দেখেন, আচ্ছা আমি এটা নিয়ে একটু দেখেন কথা বলতে চাই না এটা নিয়ে, কারণ কি সোশ্যাল মিডিয়াতে যা আসে আপনারাও জানেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যাব্রিকেটেড অনেক ইনফরমেশন আপনারা দেখতে পান। তো সেগুলোকে আমরা আমলেও নেই না কখনো, সেগুলোর অ্যান্সারও আমরা দেওয়ার তাগিদ অনুভব করি না। তো যেহেতু প্রশ্ন আসলে উত্তর দেই, সেটা হচ্ছে আমি যেটা শেয়ার করেছিলাম, দেখেন আইএমডিবি রিপোর্ট কি, এটা ইন্টারনেট মুভি ডেটাবেস, তাই তো? সো আপনি একটা সিনেমা দেখবেন, একটা সিনেমা দেখে আপনি আপনার রেটিং দিবেন সেখানে। তো সেখানে একজন রেটিং দেখ, 15 জন রেটিং দেখ বা 50 জন রেটিং দেখ, সেটা আমাদের দর্শক খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি যেটা শেয়ার করেছিলাম সেখানে সেটা একদমই অথেন্টিক, কারণ সেই রেটিংটাতে আমি দেখতে পেলাম যে দাগি গট 9 আউট অফ 10 ম্যাক্সিমাম দর্শকের ক্ষেত্রে। সো এটা ন্যাচারালি, সো আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি। তো আমি সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে দেখতে পেলাম যে 2 ঘন্টা পরেই বলা হচ্ছে যে, সেটা কারা আমি জানি না, কিন্তু বলা হচ্ছে যে 2 ঘন্টায় আমি দেখতে পেলাম যে, আর আমি বাংলাদেশে ক্লিক করে দেখলাম দাগি এই যে 9 যারা দিয়েছে রেটিং, তো এরকম অনেক দেখলাম যে রেটিং 1 অনেকগুলা। তো আমরা এত খারাপ ছবি বানিয়েছি যে রেটিং 1 পড়ে গেল। এবং মজার ব্যাপার হচ্ছে যারা এটা করেছে আমি তাদেরকে আরেকটু ম্যাচিওরড অ্যাটিটিউড করার জন্য বলবো। এবং দেখেন তারাও আমাদের ফ্যান, আমাদের দর্শক। তো ওরাই বলছে যে 2 ঘন্টায় দেখেন আমাদের ক্ষমতা, আমরা আইএমডিবি রেটিং আপনাদের অ্যাভারেজ 5-এ নামিয়ে দিয়েছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি 2 ঘন্টায় আপনি সিনেমাটা দেখে ফেলেছেন, দেখে তারপর আপনার ভালো লাগেনি, তারপর আপনি 1 রেটিং দিয়েছেন ডেফিনেটলি। তো 2 ঘন্টায় তো আপনি সিনেমাটা দেখে ফেলেননি। তো আইএমডিবি রেটিংটা কি, আপনি সিনেমা দেখবেন, সিনেমা দেখে আপনি রেটিং দিবেন, সেই রেটিং তো আইএমডিবিতে। এবং আমি শিওর যে এটা সারা পৃথিবীতে একটা অথেন্টিক অ্যান্ড অথরিটেটিভ একটা রেটিং। তো সেটা আমার মনে হয় যারা আইএমডিবির কর্তৃপক্ষ তারাও বুঝবে যে হুট করে আমরা যে গ্রাফটা দেখি সব দর্শকরা বলছে 9 আউট অফ 9 আউট অফ 8.5 আউট অফ 10, হঠাৎ করে একদিন 2 ঘন্টার মধ্যে 1 রেটিং 1। তো এটা নিয়ে আমি কথা বলতে চাই নাই। দেখেন আমার একটা কথা কি, আমাদেরকে একটু রেসপন্সিবল বিহেভ করতে হবে সবার। আমি যে ফ্যাক্টটা শেয়ার করেছি সেই ফ্যাক্টটা ফ্যাব্রিকেটেড কিনা বানোয়াট কিনা সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন, কিন্তু আপনি নিজেই বলছেন যে 2 ঘন্টায় আপনার রেটিং নামিয়ে দিয়েছি। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি সিনেমা না দেখে আপনি রেটিং নামানোর জন্য বাঞ্চ অফ পিপল কাজ করে এটা রেটিং নামিয়েছে। তো এটা তো কোনো ভালো কথা হতে পারে না, তাই না? আর শেয়ার করাটা একটু ক্ষতি হয়ে গেল কিন্তু না কোনো হ্যাঁ যাদের কথা বলছেন আসলে বেশ কিছু পোস্ট এরকম দেখলাম যে আপনার সিনেমা আপনি সিঙ্গেল দিতে পারেন যে দাগি 10-9 পেয়েছে, বাকি যে 2টা সিনেমার পোস্ট না ভাই দেখেন আমার কথা হচ্ছে, আমি বারবার একটা কথা বলছি, আমি আলাদা আলাদা করে কিছুই দেখিনি। আমি যখন এই ফ্যাক্টটা আমি দেখলাম, আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি। সেটা আমার ছবির আমি যখন দেখলাম যে আমার ছবি হায়েস্টে আছে আইএমডিবি রেটিংয়ে, তখন আমি শেয়ার করতেই পারি। সো আমি কোনো ফ্যাক্ট শেয়ার করলে সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে যায় তখন তো আমার কিছু করার নাই। দেখেন আমার পয়েন্টটা হচ্ছে, সেটা আফরান নিশো আপনাদেরকে আগেও বলেছি যে গত বছর আমি তুফান রিলিজ করেছি, কোরবানির ঈদে আমি রায়হান রাফির তাণ্ডব রিলিজ করতে যাচ্ছি ইনশাল্লাহ, যেখানে শাকিব ভাই রয়েছেন। আফরান নিশোর সুরঙ্গ যখন রিলিজ করেছি এখনও আমি দেখেছি। এবং আপনারা দেখবেন যে গতকালকে আমার বরবাদের প্রযোজকের সঙ্গে দেখা হয়েছে। আমরা কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশন। সো হেলদি কম্পিটিশনটাকে কখনো কাদা ছোড়াছুড়ির পর্যায়ে নেওয়াটা, এটা আমাদের প্রযোজকদেরকে বিব্রত করে, আমাদের অভিনয় শিল্পীদেরকে বিব্রত করে, আমাদের পরিচালকদেরকে বিব্রত করে। সো আমার কথা হচ্ছে, সেটা আফরান নিশোর ফ্যান হোক, আমাদের ফ্যান হোক, তমা মির্জার ফ্যান হোক,
সাকিব ভাইয়ের তো বিশাল ফ্যান গ্রুপ, তাদেরকেও আমি রেসপেক্ট রেখে বলছি যে এমন কারো কিছু করা উচিত না যেটা আসলে তাদের নিজেদেরকেই বিব্রত করতে পারে। তো সেই রেসপন্সিবল বিহেভিয়ারটা আমরা আশা করি। শাকিব ভাই, একটু জানতে চাই, যেহেতু বরবাদের প্রসঙ্গ আসলো, আজকে বরবাদের প্রডিউসার এবং পরিচালক গুলশান খান একটি সাধারণ ডায়েরি করেছেন এবং ডিবি অফিসে গিয়েছেন বিকেলে। পাইরেসির কিছু দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বরবাদ সিনেমা। একজন প্রযোজক হিসেবে, যেহেতু কালকে ওনার সাথে আপনার গল্প হয়েছে, কথা হয়েছে, একজন প্রযোজক হিসেবে আসলে এটা কতটা ভয়ঙ্কর? আপনারা বাড়তি সতর্কতা অবলম্বন করবেন কিনা আপনাদের সিনেমার ক্ষেত্রে? আমরা বাড়তি সতর্কতা অবলম্বন করছি, কারণ প্রথম থেকেই আমরা পাইরেসি কন্ট্রোলে আমরা একটা ইনিশিয়েটিভ নিয়ে থাকি আমাদের সব সিনেমার ক্ষেত্রেই। তবে আপনি যেটা বললেন, আমি যতদূর শুনেছি, আমি এক্স্যাক্টলি জানি না, হয়তো পাইরেসি হয়নি, কিছু ক্লিপ বেরিয়েছে এবং সেটার জন্য যে ওনারা কর্তৃপক্ষকে জানিয়েছে এবং আপনি কি বলেন ডিবি অফিসে গেছে নাকি? এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি। আমি এটুকু বলতে পারি, সেটা বরবাদ সিনেমা হোক, দাগি হোক, অন্য যে কোনো সিনেমা হোক, যে কোনো ক্লিপ যদি বাইরে আসে অথবা সেটা যদি পাইরেসির কেউ চেষ্টা করে, আমরা প্রযোজকরা একসাথে এক হয়ে সেটার বিরুদ্ধে সোচ্চার থাকব এবং সেখানে পরিচালকরা, আর্টিস্টরা, আমি শিওর এটা আমাদের কমন একটা ফ্যাক্টর। এটা কিন্তু আমার আপনার আলাদা কিছু নাই এবং বরবাদ টিম যদি সেটা করে থাকে সেটার সঙ্গে আমরা আছি এবং সেটা আমি অ্যাপ্রিসিয়েট করি এবং আমাদের ক্ষেত্রেও হলে সেটা আমরা সবাই এক হয়ে সেটা কাজ করতে চাই। আমরা একটু শেষ করবো, একটা প্রশ্ন দিয়ে একটু শেষ করি, একটা প্রশ্ন দিয়ে এটার সাথে যুক্ত করি। প্রডিউসার যিনি রয়েছেন শাহরিন আক্তার সুরি, তিনি বলেছেন আমাদেরকে যে কোনো একটা কুচক্রী মহল এটা ইচ্ছাকৃত করছে, কিছু ফেক আইডি করে ক্লিপটা ছড়িয়ে দিচ্ছে। এই বিষয়ে একটু বলবেন কিনা প্রযোজক হিসেবে? আমি তো ওনার সাথে একমত পোষণ করি, সেটা তো আমি প্রমাণ। এই যে IMDb রিপোর্টের কথা বললাম, কুচক্রী, ওরাই তো কুচক্রী মহল, তাই না? তো কুচক্রী মহল এরকম বেশ কিছু কুচক্রী মহল আছে বলেই তো এই ধরনের ঘটনা। যে পাইরেসি করছে তাকে কি আপনার খুব সুস্থ মানসিকতার মানুষ মনে হয়? আমাদের সুরঙ্গের সময় কি হয়েছে, একদম প্ল্যান করে আমাদের ছবি পাইরেসি করা আছে। আপনারা দেখেছেন, আমরা ডিবি অফিসে গিয়ে তখন হাজির হয়েছি। আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি যে আপনারা আমাদেরকে হেল্প করেন যাতে এটা থেকে আমরা নিস্তার পেতে পারি। অফকোর্স এই ধরনের কুচক্রী মহলের কার্যকলাপ থেকে আমাদের কেন সবাইকে একসঙ্গে সোচ্চার হতে হবে এবং এই ধরনের ঘটনা যে কোনো সিনেমার ক্ষেত্রে দেখেন, যে সিনেমা পপুলার হয়, আজকে দাগি দেখেন, একটু আগে আমি দাগির বেশ কয়েকটা ক্লিপ আমি দেখলাম বাইরে এসছে, সাথে সাথে আমরা আমাদের পাইরেসি গ্রুপে দিয়ে সেগুলো আমরা টেক ডাউন করিয়েছি। সো আমি সবাইকেই বলবো এরকম একটা টিম কাজ করতে হবে। ইন্টারন্যাশনালি সব সিনেমার ক্ষেত্রে এটা টিম কাজ করে। যখনই আপনি দেখবেন, সেটা হলিউডের সিনেমা হোক, বলিউডের সিনেমা হোক, দেখবেন পরের দিন, তারপর দিন কিছু ক্লিপ বেরিয়ে যায়, চলে আসে। কিন্তু এটাকে আপনার কন্ট্রোল করার মেথডটা ওই জানতে হবে এবং করতে হবে এবং ওই জায়গায় যারাই এটা করবে সেটা সবাই মিলে সেটা আমরা প্রতিহত করতে চাই। জেরিনের কাছে যাওয়ার আগে এইটা দিয়ে শুরু করতে চাই, কে বেশি বিধ্বংসী ছিল, মাসুদ নাকি নিশান? ওটা এখনই বলতে পারছি না, কারণ আজকে তো সেকেন্ড ডে, মানে ঈদের পরে ফার্স্ট ডে ইনফ্যাক্ট। তো আজকে প্রচুর দর্শক দাগি দেখছে, তো দাগি দেখুক, তারা তাদের মতামত দিক। এবং এখন না পুরো সময়টা আমি দাগির নিশান নিয়েই ভাবছি। সুরঙ্গর মাসুদ ডিফারেন্ট, ওই সময় সুরঙ্গর মাসুদকে একভাবে দেখা, এখন দাগির নিশান নিয়ে সবাই কথা বলছে, তো দাগির নিশান নিয়েই থাকি আমরা। উনি হচ্ছে, আমার মনে হয় যে তোমার যে শুটিং এর সময় যে এক্সপেরিয়েন্স, সেটার কথা জিজ্ঞেস করছি। আপনি শুটিং এর এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছেন? বিধ্বংসী মানে বুঝি নাই আমি, মানে কোন হিসাবে আরেকটু ডিটেইল বলেন। দেখেছি তো, যেমন আপনাদের রোমান্টিক সিন দেখেছি সুরঙ্গে, এখানেও দেখেছি, ওখানেও লাস্ট সিন আমরা দেখেছি। আসলে মানে ওনার প্রশ্নটা, আমার ধারণা, তুমি কি মাসুদকে বেশি ভালোবাসো না নিশানকে বেশি ভালোবাসো? আমার মনে প্রশ্ন এটা। সহজ করে বলে আপনিও সহজ করে বলে দিন না, তুমি বলো। তখন বাসতাম, এখন বাসি নিশানকে। তাহলে তো হয়ে গেল। মানে তখন তো মাসুদকে বাসতো ময়না, এখন জেরিন তো নিশানকেই ভালোবাসে, বা যেটাই সেটা আসলে ছবি দেখলে বোঝা যাবে। মাসুদ কি নিশান হয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? মাসুদরা কখনো ভালো হয় এবং ময়নারাও কখনো ভালো হয় না। ভাই, মানে প্রথম সিনেমা ছুঁয়ে দিলে মনো একটা মাইলফলক অর্জন করেছে, এটাও একটা জায়গায় যাবে বলে আমরা ধারণা করি। এটা অবশ্যই ভালো লাগা। অলরেডি 10টা শো বেরোচ্ছে, আপনার মতামত? আমি মানুষের এক্সপ্রেশন দেখছি, শো এবং টাকা গুনবে প্রডিউসার, এই একটাই ব্যবসা পৃথিবীতে, যে কারো ঘরে টাকা গেলে সবাই খুশি হয়, আরো বেশি বেশি করে চাই
যাক আরো যাক আরো যাক আরো যাক, যতটুকু টাকা যাবে সে খুশি হবে। তো আমিও খুশি, আমার প্রডিউসারের ঘরে টাকা যাচ্ছে, যাবে, একদম যা আছে লাভা একদম বেঁচে যাবে, এরকমই চাই। কিন্তু আমি চাই আসলে আমার গল্পটা কোথায় গেল, আমার চরিত্রটা কোথায় গেল, এটা আমার মূল চাওয়া। প্রতিটা শব্দ জন্য লেখার জন্য রাত জেগে জেগে যে নির্ঘুম সময় কেটেছে আমার, চরিত্র ভাবনা থেকে শুরু করে যেভাবে এটার সাথে গত মে 2024 থেকে ইনভলভ ছিলাম, তো সেইটার যখন মানুষের চোখে মুখে দেখি, যখন ভিউয়াররা দেখে, মানুষ চোখে পানি দেখি, হাসে, তাই সেটা অনুভূতি অ্যাকচুয়ালি অনলি ক্রিয়েটার নো। এবং নিশার যারাই যে চরিত্র অভিনয় করেছে, যারাই নির্মাণের সাথে যারাই ইমোশনালি ইনভলভ, প্রডিউসারও যেমন ইমোশনালি ইনভলভ থাকে, কিন্তু ফিনান্সিয়ালটা তার সবচেয়ে বড়, কিন্তু ইমোশনালি ইনভলভ থাকেনি। ইমোশনালি যারাই থাকেন প্রডিউসার ইমোশনালি ইনভলভ, তার প্রত্যেকেই যখন দেখেন যে দর্শকের এই রেসপন্সটা আছে, কালকে সারাদিনের যেই রেসপন্স আমরা দেখেছি, মানুষ মানে কোনো প্রকার বলে দেওয়া লাগে না, ভাই মাইক ধরেছে নিজে থেকেই বলে দিয়েছে, সুপার মানে নিজে থেকেই মানুষ অর্গানিক একটা রিয়াকশন পেয়েছে। সেই মানুষের যখন এই মন থেকে এই রিয়াকশনটা আসে, সেটা অমূল্য। ঢাকা ছেড়ে লক্ষ লক্ষ মানুষ গ্রাম অঞ্চলে যায়, এদের একটি অন্যতম বিনোদনের মাধ্যম সিনেমা। গ্রামের মানুষ একসময়ে সিনেমা দেখার জন্য একবারে বিমুখ হয়ে যেত। বর্তমান গ্রাম অঞ্চলে 64 জেলায় বর্তমান যে সিনেমা হলগুলো আছে, এদের বিনোদন হিসেবে জনগণের আকাঙ্ক্ষা এই সিনেমা যথেষ্ট মনে করেন না, আরো সিনেমা হল তো ছিল, এটা তো আমাদের আস্তে আস্তে এটা আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এটা আমরা গত অনেক বছর ধরেই বলে আসছি যে আমাদের চলচ্চিত্রের শিল্পের আস্তে আস্তে আমরা ডিক্লাইনিং, 1400 সিনেমা হল ছিল, সেখান থেকে আস্তে আস্তে 100টাতে, 80টা, 50টা, 60টাতে চলে এসেছি। এখন একদম তলানিতে গিয়ে ঠেকেছি, এখন উপরে ওঠা ছাড়া আর উপায় নেই, উপরের দিকেই উঠতে হবে আমাদের, ঘুরে দাঁড়াতেই হবে। হ্যাঁ, তো সেইটাই চেষ্টাই করছি। এই যে দেখেন 6টা সিনেমা আসছে, পজিটিভ রিভিউ, 4-5টারই পজিটিভ রিভিউ আসছে, ইটস এ গুড স্টার্ট। এই সময় জানতে চাইব, নিঃসভাইকে নিয়ে আপনি একটু বাড়তি সতর্ক থাকেন কিনা, হোক সেটা মরিচিকা, হোক সেটা সিন্ডিকেট, হোক সেটা দাগি। প্রত্যেকটা গল্পই আসলে দর্শকের হৃদয় ছুঁয়েছে এবং আলাদাভাবে জায়গা তৈরি করে নিয়েছে। এই জায়গাটা নিয়ে বাড়তি সতর্কতা, আমি বুঝতে পারছি প্রশ্নটা, মানে একটু তো প্রত্যেক অভিনেতারই চরিত্র গঠনের প্রক্রিয়া ভিন্ন, বিভিন্ন রকম। নিশো অনেক বেশি ইনভলভ থাকতে চায়, অনেক বেশি জানতে চায়, সে ওভাবেই ইনভলভ হয়। তো সেটা হি ইজ নট ভেরি ইজি টু হ্যান্ডেল, কিন্তু সহজ না, নট সো ইজি। কিন্তু যখনই আপনার মানে সবচেয়ে দুষ্ট ছেলেটাই কিন্তু সবচেয়ে ভালো ইয়া করে, মানে ব্রিলিয়ান্ট ইয়া দেয়, তো সে যখন চরিত্র হয় দুষ্ট কিন্তু মেধাবী, দুষ্ট মানে আবার এটা হেডলাইন করে দেবে মেধাবী, মানে যখন ইনভলভ হয়, তখন ওটা যখন শুটিং করছি তখন হয়তো বুঝতে পারিনি, এইটুকু দেখি, কিন্তু এডিটের পরে যখন একটা পুরো চরিত্র দেখতে পেয়েছি পর্দায়, তখন তাকিয়ে থাকা ছাড়া, বিস্ময় নিয়ে তাকিয়ে থাকা ছাড়া কিছু করার ছিল যে না, দ্যাটস গ্রেট। সেই তার ইয়াটাই এরকম, কাজের ধরনটাই এরকম, তার সাথে তার কাছ থেকে সে দেবে, যখন ইনভলভ হবে সে দিয়ে দেবে। So it's a blessing to have him in the lead, and thank you যে সে তার সর্বান্তকরণ দিয়ে 150 ভাগ দিয়ে কাজটা করেছে। বসের কাছে যেতে চাই, এখন শিয়াব ভাই যেটা বলছিল আসলে এক্সপেরিয়েন্সটা একটু জানতে চাই তার সাথে কাজের। সবার সাথেই বল ভাই। না, শিয়াব ভাই যেটা বললো যে না, আমি ছোটবেলা থেকে শুধুমাত্র এটা অভিনয়ের ক্ষেত্রে না, আমি আমার যারা শিক্ষক ছিলেন তাদেরকেও প্রচুর প্রশ্ন করতাম। মানে আমার কাছে মনে হয় যে মানে প্রশ্ন না করলে জানবো কিভাবে। আর একটা হচ্ছে যে বলে যে বাবা কখন শিখছো, বলে যখন দেখছি।
তো আমার কাছে মনে হয় যে প্রতিনিয়তই আমরা ঠিকই কেউ প্রশ্ন করে কেউ প্রশ্ন করে না। তো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে সিকোয়েন্সটাতে বা মুভিটাতে বা পুরো পাণ্ডুলিপিতে নিজেকে এঙ্গেজ করতে চাই। এখন অনেক সময় থাকে না যে আচ্ছা 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 পরে 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 বলছি তো তখনই বাহাস না, এখনই বলতে হবে, এই মুহূর্তে বলতে হবে। কারণ আমি আসলে ওই সময় ওই সময়টাতে ওই স্তরে আমি আরও হয়তো বা ডিফারেন্ট সাবটেক্সট নিয়ে কাজ করতেছি, যে শুধুমাত্র আমরা যেটা স্ক্রিনে দেখি একটা চরিত্রের, তার তো আরও অনেক কিছু আমরা দেখি না, রেগুলার অনেক স্টাফ আমরা দেখি না। তো এই জন্য ইনভলভ হওয়ার জন্য আমার এটা একটা প্রসেস। এবং আমার কাছে মনে হয় যে শিহাব ভাই আমার থেকে বয়সে অত বেশি বড় না, আমার থেকে 2 বছরের ছোট। খুশি? কিন্তু তারপর আমি তাকে কাকু বলি, এটা আমাদের একটা সোশ্যাল মিডিয়ার নাম, শিহাব কাকু। তো শিহাব ভাইয়ের সাথে আমার যখন মানে ইনভলভমেন্টের জায়গাটা যখন তৈরি হয়, সেটা অনেকের চোখে সেটা টম এন্ড জেরি, সেটা অনেকের চোখে ঝগড়া, কিন্তু আমরা ইনারলি আমরা জানি যে আমরা কোন জায়গায় যাওয়ার জন্য এই বাহাসটা হচ্ছে বা তর্ক বিতর্ক বা আলোচনাটা হচ্ছে। এবং আলটিমেটলি সেটা আমাদের জন্য সবসময় পজিটিভ ছিল, এখন অবধি পজিটিভ আছে। যখন এটার ফিডব্যাক নেগেটিভ আসা শুরু করবে তখন হয়তো বা সেই তর্কটা হবে না, সেই বাহাসটা হবে না, আলোচনাটা হবে না। বাট এটা আমার একটা প্রসেস। আর শিহাব ভাইয়ের সাথে আমার সম্পৃক্ততা আমার বন্ধু মানুষদের অনেক আগে হলো, আমার অনেক পরে। নাটকেও যখন আমি কাজ করেছি তখন অনেক পরে তার সাথে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। এবং সেই জার্নিটা তখন থেকে আর থামেনি, এবং আস্থার জায়গাটাও থামেনি। অ্যাজ এ পারফর্মার সে যেমন আমাকে স্নেহ করেন এবং ডিপ ইনসাইড একটা আস্থার জায়গা আছে। অ্যাজ এ মেন্টর, অ্যাজ এ ডিরেক্টর, যতই বাহাস হোক না কেন আমার সেই জায়গাটা খুবই অটুট, এবং সেই জায়গাটা খুবই আমি কনফিডেন্টের সাথে বলতে পারি যে সেই জায়গাটা এখনও অটুট আছে এবং থাকবে। তো বরাবরই তার সাথে কাজ করার মজা বা এক্সপিরিয়েন্স সবসময় দিনের শেষে খুব সুখের। আমি আমার সকল চরিত্রকেই ভালোবাসি, এটা বলার অপেক্ষা রাখে না। আপনার প্রথম চলচ্চিত্র যখন এসেছিল আমরা থেকে হাউসফুল, দারুণ প্রশংসায় ভাসছিল, দারুণ একটা সিনেমা হচ্ছিল। সেম দাগের ক্ষেত্রেও দেখেছি যে প্রথম সিনেমা শো থেকে একদম প্রশংসায় ভাসছে, আজকে শুনলাম আরো 14 শো বেড়েছে। কেমন লাগছে আসলে দর্শকদের এই যে প্রশংসায় ভাসছে সবকিছু? না, এটা কি ছোট ছোট আল্লাহ ঠিক আছে না, এটা তো একটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হিসেবে থেকে যাবে সবসময়। আর সুড়ঙ্গ আমার দীর্ঘ কেরিয়ারের পর সুড়ঙ্গতে আসা, তখনও মানুষ বলেছে অনেক দেরিতে সিনেমাতে পদার্পণ, সিনেমাতে আসা। সেই সময়ের অনুভূতি সেই সময়ের মতো। আর এখন আমার মনে হয় যে বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে মানুষ যত এক্সপিরিয়েন্স গ্যাদার করে তত বেশি পরিণত হয়। তো আমার কাছে মনে হয় যে নিশান এবং দাগি আরও পরিণত, কারণ দুই টাইম লাইনের গল্প, দুই সময়ে করা। তো আপনিও দেখবেন যে অনেকেই থাকে না যে অনেক আগের তোলা ছবি, আমরা যারা নিজেদেরকে আপ টু ডেট রাখতে পছন্দ করি, দেখবেন স্টাইল, ট্রেন্ড সব কিছুই চেঞ্জ হয়। সো আমিও চাই যে গ্র্যাজুয়ালি আমার অভিনয়ের ইমপ্রুভমেন্ট হোক, গল্প বলার জায়গাটা আরও সুন্দর হোক। বাট আমার ইনার একটা ফিলিং সবসময় পারফর্মার হিসেবে কাজ করে যে আমি চাই স্ক্রিনে গল্প ডিল করতে, সুন্দর গল্প ডিল করতে। এটার কোনো অল্টারনেটিভ নাই, গল্প আমার লাগবে। এবং সেটা কত নান্দনিকতার সাথে বা কত সুন্দরভাবে ইমোশনগুলোকে ফ্যামিলি অডিয়েন্সকে হোল্ড করে আমরা গাঁটবো, সেই দায়িত্বটা তো আসলে উনি মহানায়ক আর কি। হ্যাঁ, এই মহানায়কের। তো সেই জায়গা থেকে আই এম ভেরি মাচ স্যাটিসফাইড আমার দাগি নিয়ে, এবং দর্শকের যে ফিডব্যাক সেটা নিয়েও আমি খুবই আনন্দিত। আর আমি তো আমার মতো আমি তো এই ছোট ছোট অনুভূতি, এই ভালোবাসার, এটা আমি আমার মেমোরিতে ক্যাপচার করে রাখতে চাই। এই জন্য আমি আমার টিমের সাথে চলে আসি হল ভিজিট করতে, হলে দেখতে। এখান থেকে যদি শুরু করে হল ভিজিট করছেন, বসুন্ধরা থেকে একটা সিনেপ্লেক্সে
যাওয়া হচ্ছে আর প্রত্যেকটা জায়গায় গিয়ে নিউ নিউ এক্সপিরিয়েন্স গেদার করছেন দর্শকদের সাথে দেখছিলাম যে আপনাদের সঙ্গে ছবি তোলার জন্য দর্শকরা খুব আগ্রহ প্রকাশ করছেন। এই যে হল হল করে নিজেদের ছবিটাকে দেখা এবং দর্শকদের যে আগ্রহটা প্রকাশ হচ্ছে না সেটাকে রিসিভ করা এই জায়গাটা আসলে এটা অসম্ভব সুন্দর, মানে এটা আমি কোনোভাবে এটা মিস করতে চাই না এবং আমি এটা মিস করব না। মানে আজ মানে পূর্বেও করিনি, আজকেও করব না, ভবিষ্যতেও করব না। আই উইল বি দেয়ার, মানে আমি সবসময়ই আসবো, আমাকে বেঁধে রাখলেও আমি আসবো। এটা কিভাবে কি এক্সপেরিয়েন্সের কথা বলবেন? এটা এক্সপেরিয়েন্স এটা তো টেকনিক্যাল শর্ট, হ্যাঁ, এটাই আর কি। বলা যাবে না, তাহলে তো টেকনিক্যাল জিনিসগুলো রিভিল হয়ে যাবে। এগুলো খুবই টেকনিক্যাল একটা শর্ট। না, আমি এখানে আমি একটু বলি, আপনি সিনেমায় যা যা দেখেন আপনি কি ভাবেন যে তাই তাই ঘটে? কারণ সবসময় আমরা টেকনিক্যালি যে কোনো শট যখন নেই, আমরা যেটা ভিজুয়ালটা দেখাতে চাই। এখন হলিউডে দেখবেন আপনি যে আপনি আকাশে উঠছে একটা মানুষ, আপনি কি ভাবেন যে সে সত্যি সত্যি আকাশে উঠছে? বা খুন করে ফেললো, আপনি কি ভাবেন যে সত্যি সত্যি খুন হয়ে গেছে মানুষটা? সো এটা যাই না, এটা প্রশ্নটা বুঝি নাই আসলে। সো টেকনিক্যালি যে কোনো সিন শুট করা হয়, তো সেই জায়গায় তো আসলে এটা এক্সপিরিয়েন্স আর কি হবে, কারণ দাগি দেখে নাই, তারা যদি দাগি দেখতে আসে তাহলে কোন কোন জায়গাতে দর্শকের হৃদয়ে দাগ কাটবে, দাগি কোন জায়গাতে দর্শকের দাগ কাটবে, কোন জায়গাতে এটা তো স্পয়লার তো দেওয়া যাবে। স্পয়লার দিচ্ছি না, দাগের গল্প দাগ কাটবে, নিশান দাগ কাটবে, নিশানের অভিনয়, নিশার এ যাবৎকালের আমার বিবেচনায় দি বেস্ট পারফরমেন্স। আমার বিবেচনায় নিশার এ যাবৎকালের সে নিশানের জীবনটা যাপন করেছে। নিশানের তরুণ নিশান, মাঝবয়সী নিশান বা বিভিন্ন শেডের স্টেজে অফ লাইফ, সেই জীবনটা যাপন আপনি দেখতে পাবেন। বিভিন্ন লেয়ারের ইমোশন, সুখ, অ্যাঙ্গার, কষ্ট, বিচ্ছেদ, মানে সবগুলো লেয়ার, মানে দিস ইজ আনবিলিভেবল পারফরমেন্স আপনারা দেখতে পাবেন। অ্যাবসলিউটলি। অ্যান্ড এটার সাথে আপনি যদি, আমি সামনে আছেই বলছি, তোমারও দি বেস্ট পারফরমেন্স আমার বিবেচনায় সো ফার এটা তোমার দি বেস্ট। এবং সে সুরঙ্গর থেকে যে পরিমাণ আপগ্রেড হয়েছে, যে পরিমাণ ম্যাচুরিটি এসে তার অভিনয়, চরিত্রের উপর দখল যে এসছে, ক্যারেক্টারটাকে একেবারে ধরে ফেলা, সেটা আপনারা দেখতে পাবেন। অভিনয় দেখতে পাবেন, গল্প বলা দেখতে পাবেন, ইমোশন দেখতে পাবেন দাগিতে, যেটা ইউনিক। এখন মানুষের কাছ থেকে আপনারা শুনতে পাচ্ছেন। শাকিল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে শিহাব শাহীন এবং আফরান নিশো জুটি টেলিভিশনে ফাটিয়েছে, ওয়েবে ফাটিয়েছে, এখন দাগি নিয়ে ফাটাচ্ছে। সামনে আলফায়ের প্রযোজনায়, সামনের প্রযোজনায় দাগি দুজনের সাথে থাকবে কিনা আলফায়, বা এই দুজনকে নিয়ে আলাদা আবার কোনো প্ল্যান আছে কিনা? এই দুইজনের সাথে বা শাকিলকে নিয়ে ফাটাবে। শাকিল অভিনয় করছে না, এইসব রিউমার, কিন্তু এই দুইজন বা এই তিনজনকে নিয়ে ভাববার কিছু নাই। আমরা আসলে একটা টিম, একটা ফ্যামিলি হয়ে গেছি। সো বেসিক্যালি দেখা যাবে যে, আমি বলি, এই গতকালকে আমরা ফার্স্ট শো, আমরা 7:40 শো আমরা দেখলাম সবাই মিলে। সেখানে যেমন রায়হান রাফিও ছিল। সো কেন ছিল? বিকজ উই হ্যাভ বিকাম আ ফ্যামিলি। এখানে আমরা আর আলাদাভাবে ভাবতে পারি না কোনো কিছু যে না একে বাদ দিয়ে। সো এই সিনেমা রায়হান রাফি পরিচালনা করছে না, বা রায়হান রাফি সেইভাবে নেই, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার হিসেবে কিন্তু আছে। সো আমরা যখনই যে সিনেমাটা করব, অফকোর্স, আর যেটা বললেন ওই সিনেমা হলের মতো, আজকে শিহাব শাহীন আর নিশো যখন দাগি অথবা তমা মির্জা সহ যখন দাগি দর্শক অ্যাকসেপ্ট করে ফেলে, তখন আমার রেসপন্সিবিলিটির জায়গায় চলে আসে যে সেটা দর্শকের সামনে আবার নতুনভাবে নতুন কিছু নিয়ে হাজির হওয়া। সো সেটা একদমই আমার ডিসিশন না। আমি সবসময় বলি, হল বাড়া কমা অথবা কাকে নিয়ে কাজ করা না করা, এগুলো আসলে দর্শকরা ডিসাইড করে। সেই হিসেবে অবশ্যই সুরঙ্গ, তারপর দাগির পরে সেই সম্ভাবনা তো খুবই প্রকট হয়ে দেখা দিয়েছে।
অপেক্ষা মনে হয় করতে হবে না, কারণ নিশোর সাথে তো আরও সিনেমা সাইন করাই আছে, যেগুলো প্রি প্রোডাকশন অলরেডি চলছে। সো এটা তো একটা প্রসেস। আমাদের কোনো একটা সিনেমা রিলিজে আছে মানে অন্য কোনো একটা সিনেমা প্রোডাকশনে এই মুহূর্তে আমাদের তাণ্ডব সিনেমার শুটিং চলছে, আবার অন্য আরেকটা সিনেমার প্রি প্রোডাকশন চলছে এবং একটা রিলিজে আছে, তো এইভাবেই তো চলবে, তাই না? এরপরে 2 বছর বন্ধ নেবে না শিহাব ভাই আপনি ছবিদের মন থেকে দাগি যে সময়টা নিয়েছেন, আপনি কতটুকু সময় নেবেন পরবর্তী সিনেমার? এটা ভালো কোশ্চেন। 1 বছর ধরে গাধা খাটে, যেমন একটু জিরাবো, বছর হতে পারে। জিরাই আগে একটু জিরাই নি, বয়সও তো হচ্ছে, এসিটা জানি আস্তে আস্তে একটু জিরাই নিয়ে শিহাব ভাইয়ের এই গল্পটা আমি বলি, এই গল্পটা যখন আমরা ফাইনালাইজ করি তার আগে টোটাল এই গল্পটা সহ 3টা গল্প আমরা ফাইনালাইজ করেছিলাম এবং আমি শিহাব ভাইকে বলেছিলাম যে শিহাব ভাই এই 3টা সিনেমাই বানাতে চাই আমরা, আপনি কোনটা আগে বানাতে চান? তখন উনি বলেছে যে আমি দাগিটা আগে বানাতে চাই। তার মানে পাইপলাইনে আরও 2টা সিনেমা, যে 2টা সিনেমার গল্প আমাদের পছন্দ হয়ে বসে আছে এবং কাজ চলছে। সো এটা তো বসে থাকার কিছু নাই আসলে। আর শিহাব ভাইকে 10 বছর কেন, আর 6 মাসও ওয়েট করতে দেওয়া হবে না হয়তো, তাই না? বলে দিয়েছি যে রেসমিনা দ্রুত নিয়ে নেন। তো আমার কাছে যেটা শিহাব ভাই যেটা বলছিল যে আপনার চরিত্র বা আপনার অভিনয়ের যে স্কেলটা বলছিল যে দ্রুত যেভাবে আপনি র্যাপ করতে পারেন, দর্শকরা সেটা বলছিল যে আগের কাজগুলো থেকে তোমাকে এবার পুরো ডিফারেন্ট লেগেছে আর পরিণত লেগেছে, এই জায়গাটা নিয়ে যেতে। আসলে গল্প ওরকম হতে হয়, গল্পের সাথে চরিত্র হতে হয় এবং চরিত্রটা সুন্দর করে আসলে ক্যামেরার সামনে যদি সেটা ফুটিয়ে তুলতে হয় সেখানে একজন দক্ষ পরিচালক, একজন অভিভাবকের প্রয়োজন হয়। তো আমার জায়গাতে আমি বারবারই একটা কথা বলছি যে জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু শিহাব ভাইয়ের পরিশ্রম ছিল। আমার এখনও মনে আছে আমি প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিহার্সেলে গিয়েছিলাম এবং টানা 1 মাস রিহার্সেল হয়েছে। আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত প্রিপারেশন নিই না। রিহার্সেল টুকটাক হয়েছে, হয়তো শুটিংয়ে যাওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা, ওই ক্যারেক্টারের গেটআপে এসে কথা বলা, ইভেন হ্যাঁ সুরঙ্গের সময় হয়েছে, কিন্তু টানা 1 মাস টাইম ধরা ছিল যে একদম 2টার মধ্যে চলে যেতে হবে, 2টা থেকে 9টা পর্যন্ত রিহার্সেল হবে। তো এইরকম ভাবে প্রস্তুতি আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি এবং আমি মনে হয় শুটিংয়ে যে আর বকা খাইনি, যা বকা আমি 1 মাসে প্রতিদিন। এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে, জেরিন কিভাবে বেড়ে উঠেছে, জেরিন কিভাবে কথা বলবে, জেরিনের যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক ডিটেইলিংয়ে দেখানো হয় না, কারণ এত বড় গল্প আমরা এত বড় একটা জীবনের গল্প দেখাই মাত্র 2.5 ঘন্টায়। আমাদের জীবন তো কত লম্বা, তো মাত্র 2.5 ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে। তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না, তো সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিহাব ভাই, বারবার বলেছে এইভাবে ভাবো, এইভাবে চিন্তা করো, এই প্রশ্নের উত্তর দাও। এবং অনেক সময় এরকম হয়েছে আমি একভাবে ভাবছি, শিহাব ভাই একভাবে, শিহাব ভাই বলছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো, ভাই আমি এই কারণে ভাবছি। তো এই যে একজন শিক্ষক, একজন অভিভাবক, একজন পরিপক্ক পরিচালক, এটা না খুব জরুরি। হয়তো এটার কারণে জেরিনকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি, বাকিটা তো দর্শক বলবে। থ্যাংক ইউ। নিশু ভাই আপনার জন্য লাকি কিনা? সাথে একটু যোগ করতে চাই, দর্শক নিশু ভাই সিনেমার ঘোষণা আসলে তারা চায় যে সেখানে তমা মির্জা থাকে, সেই জায়গা থেকে যে নিশু ভাই আপনার জন্য লাকি কিনা? আমার জন্য আলফাই লাকি, আমার জন্য শিহাব ভাই লাকি, আমার জন্য নিশু ভাই লাকি, আমার জন্য চরকি লাকি, এই পুরো প্রোডাকশন আমার জন্য লাকি, এবং রাহেন রাফিও লাকি, আমার প্রথম ছবির পরিচালক আমার জন্য লাকি এবং এসপিএফ আমার জন্য লাকি। আমার জন্য আমি যে মানে ব্যাক টু ব্যাক যে ছবি এসছে আমার, সেই ছবিতে যারা আছেন সবাই আমার জন্য লাকি। এবং তমা মির্জার জন্য তমা মির্জাও লাকি। আরেকটা বিষয়, সঙ্গ একটা ফ্যাক্ট। আমরা যখন মানে বাইরে যাই, আমার বাবা মা বলে যে এই দুষ্ট ছেলের সাথে চলার দরকার নেই। এখন ভালো অভিনেতা থেকে কি আপনি মানে এটা কিন্তু ট্রু, এটা ট্রু। যখন স্ক্রিনে এরকম একজন শক্তিমান অভিনেতা কাজ করে আপনার সামনে, যখন একজন এরকম শক্তিমান অভিনেতা অ্যাক্টিং করবে, এক্সপ্রেশন দিবে, তো আপনি ওইখান থেকে অনেক কিছু শেখার আছে এবং ওইটা অনেক কিছু চলে আসে। আমি তো বারবারই বলছি যে নিশু ভাইয়ের আর আমার সম্পর্কটা একটু মানে অন্যরকম এইভাবে যে নিশু ভাই আমি জানি না খুব কম আর্টিস্টদের সাথে মনে হয় তুই করে বলে বা এরকম, মানে আমাকে হলো তুই নিশু ভাই, আমি মানে
হয়েছে এটা, হ্যাঁ হয়েছে, আর একবার দিই, হয়তো সে সেট থেকে চলে গেছে, সিন শেষ, মানে আমি রিকোয়েস্ট করতে উনি আবার এসে হয়তো বলছে আচ্ছা কর, কিন্তু আমি জানি আগেরটাই ভালো হয়েছে, উনি বলছে আগেরটাই ভালো এটার থেকে। তো এই যে আদরটা আমাকে করেন, এই যে স্নেহ করেন, এই যে একটা অভিভাবকের মতন সব সময় আমাকে ভালোটা ভালো বলেন, আমার খারাপও অনেক কিছু উনি সবাই আমাকে বলেন এটা তোমার ঠিক না, এটা ভালো না। তো এই তো শিখছি, শুধু যে অভিনয় শিখছি সেটা না, ব্যক্তি জীবনেরও অনেক কিছু শিখছি। তো আই এম রিয়েলি ব্লেসড যে আমার এই যে যাদের নিয়ে আমি বসে আছি, এদের প্রত্যেকে আমার এক একজন অভিভাবক, এক একজন আমাকে শেখাচ্ছেন, এক একজন আমার এই চলচ্চিত্রের পথ চলাটাকে আরও সুগম করছেন, আরও আমাকে মানে চলছি যে আমি একা, এটা আমি একা না, কিন্তু এটা এখানে একজন সারিয়া শাকিল আমার পাশে, একজন নিশোভাই আমার পাশে, একজন শিহাব শাহিন আমার পাশে, মানে এগুলো না আমার জন্য অনেক ব্লেসিং, আমি আসলে কৃতজ্ঞতা শেষ করতে পারবো না বলে। এবং অবভিয়াসলি আমার অডিয়েন্স এবং আপনারা যারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, থ্যাংক ইউ। এরা দুজন একজন আরেকজনকে কমপ্লিমেন্ট করে। একটা সিন আমি বিশেষ করে মানে নিশোর কাজের একটা ধরন আছে, মানে সে যখন অ্যাকশনের পরে মাঝে মধ্যে আমরা জানি না যে সে কী করবে। তো এটা যখনই আপনি করেন যে একটা ব্রিফ হয় যে হ্যাঁ এটা হচ্ছে এই ধরনের একটা সিনের কথা আমার বিশেষ করে মনে আছে, মাঝ রাতে স্পয়লার না অলরেডি জানেন, ছাদের দোতলা ছাদের সিন, আমরা জানতাম না নিশ্চয় কি করবে, একটা আইডিয়া বসানো হচ্ছিল যে হ্যাঁ এরকম, আমিও জানতাম না। সাডেনলি সে গ্র্যাব করলো জেরিনকে, নিশান গ্র্যাব করলো জেরিনকে, অ্যান্ড সে তার রোল প্লে করছে। আমরা বিহাইন্ড দ্য ক্যামেরা বুঝতে পারছিলাম নিশান ইজ প্লেইং। সেই মুহূর্তটাতে যদি জেরিন অস্বস্তি করতো, রিয়াক্ট যদি ঠিক সেইভাবে না করতো, নিশানের পক্ষে সম্ভব হতো না সেই মোমেন্টটা ক্রিয়েট করা। এটা যে she let him do that, okay you play your role, so এইটা আমি দেখেছি যে এটা they complemented each other। আমি এটা টেকনিক্যাল যা হয়ে গেল, আপনারা সিনটা দেখলেই বুঝতে পারবেন যে ওই সিনটা রিহার্সাল কভার হয়েছে। It's a one take shot. It's a one take It's a one take shot. one take shot এইটাই Just one take shot. one take shot। আমরা That's the beauty of the করেছে, she let her do that, Exactly. এবং তখন কেমিস্ট্রিটা চলে এসেছে। না, এই আপনি বিষয়ে প্র্যাকটিস করে রিহার্সাল করে না, সহজ হতে পারবেন। এই বিষয়ে আমি একটু বলি যে আমি খরচও অলওয়েজই কিছুটা কমছে রিটেক না হওয়ার কারণে। Producer always না, thinking না, about এই বিষয়ে যদি আমি বলি, investment. আমি অলওয়েজই যেটা শিয়াব ভাই বললো যে আমার যেমন এটা মনে হয় যে আমি ছক কেটে, মানে আমি যদি একজন মানুষ যখন চরিত্র ডিল করে, কোনো ক্যারেক্টার করে, সে যদি ইনারলি সেই চরিত্রটার মতো করে জীবনযাপন করতে থাকে, যেমন আমি এখন কথা বলছি, আমি তো জানি না যে আমি কি বলবো, আপনারা কি প্রশ্ন করবেন আমি জানি না, তাহলে আমি কেন ঠিকঠাক প্রশ্নের উত্তর দিচ্ছি, অথবা অনেক সময় হয়তো বা ভুলও হতে পারে। তাহলে এই যে ফ্লস, এই যে ভুলটা করলাম, এটা তো একটা চরিত্র। সো আমি চরিত্রের মধ্যে যখন একটা ওর ছোট ছোট বিষয় নিয়ে জীবনযাপন করি, তখন আমি অনেক কিছুই সারপ্রাইজিংলি করতে চাই। আগে রিহার্সালে করলাম, কিন্তু যদি কোনো কিছু আমার ওই সময় আসে যে ইনস্ট্যান্টলি একজন মানুষ সে আমাকে ধাক্কা দিল, তো ধাক্কাটা অনেক জোরে দিতে পারে, অনেক আস্তেও দিতে পারে। তো ধাক্কাটা যদি জোরে পড়ে যায় তাহলে আমি জোরেই পড়তে চাই, যদি আস্তে দেয় তাহলে আস্তেই পড়তে চাই। সো এরকম অনেক কিছু থাকে সারপ্রাইজিংলি ওই সময় ইনস্ট্যান্ট আসে। তো আমি চাই হচ্ছে আমার কো আর্টিস্টকে সেভাবে সবসময় আলোচনার সাপেক্ষে সেটা রেডি রাখতে, যে এখানে যদি কোনো কারণে মশা পড়ে তাহলে জানি তুমি মশাটা মারো, মানে ভাইয়া মশা পড়ছে এই বলে অ্যাক্টিং ছেড়ে দেওয়ার কিছু নাই, কারণ মশাটা ওই সময় পড়ছে, ওইটাকেও কাজে লাগানো যায় কিনা। তো আমি বলে দিতে পারি যে আমার দাগির একটা শটে একদম শেষ মুহূর্তে যখন নিশানকে ভ্যানে তোলা হয়, তখন যখন মিঠু আপাকে সে বিদায় জানায়, তখন একটা মাছি এসে আমার গালে পড়ে এবং সেই মাছিটা উড়ে যায়। মাছি কিন্তু মাছির পারপাস, মাছি কি দেখলে আসে আপনারা জানেন, মাছির পারপাস ডান করে গেছে, কিন্তু আমরা কিন্তু কেউ অ্যাকশন ছাড়ি নাই। তো ওইখানে যদি আমি বলতাম যে ভাইয়া মাছি, তাহলেই ওই সিকোয়েন্সের ওই ইনভলভমেন্টটা ওই জায়গায় তৈরি হতো না। অনেক সময় পাখি তার কিউ দিয়ে যায়, অনেক সময় মেঘ অন্যরকম কিউ দিয়ে যায়, অনেক সময় সুন্দর একটা বাতাস একটা কিউ দিয়ে যায়। সো আমরা যখন অভিনয় করি, এই পরিবেশ, ওই সময়ের গ্রিভেন্স সার্কামস্টেন্সেসে যা যা এলিমেন্ট আমাদেরকে হেল্প করার জন্য আসে, অনেক সময় খুব বাজেভাবে কুকুর ঢুকে যায়, কিন্তু অনেক সময় সুন্দর কিউ দেওয়ার জন্য কুকুর ঢুকে যায়। ওইটাকে রিসিভ করাটা যতক্ষণ পর্যন্ত ডিরেক্টর কাট বলবে না,
ততক্ষণ পর্যন্ত আমার অধিকার নাই কাট বলা। সো ওই অ্যাকশন কন্টিনিউশনের জায়গাটা আমি খুব মাথায় রাখি আর কি। লাস্ট কোশ্চেন আমার কাছে, নাটকের ইন্ডাস্ট্রি অনেকেই এখন সিনেমা করছে, বেশিরভাগ মানুষই। আপনি ইন্টারভিউ নিচ্ছিলাম, তিনি বলছিলেন জয় জয় ওটা নাটকের মানুষদের। আপনার একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা কমেন্টস নজর এসেছে, মানে কেউ একজন কমেন্টস করেছে যে নাটকটা কবে আসবে, মানে সেখানে আপনি কমেন্টস করেছেন যাত্রাপালা করি না, বা এটা মানে সিনেমাই হবে, কিছু একটা হবে, ভালো কিছু একটা হবে। এই কমেন্টসটা নিয়ে বা এই ধরনের কমেন্টসগুলোকে আপনি কীভাবে দেখেন? নাটকটা অনেক সুন্দর হয়েছে। ওই যে আমি একটু বলে দিই, তারপরে শিহাব ভাই বলুন। বোবার কোনো শত্রু নেই, এটা যেমন সত্য, কিন্তু বোবা থাকতে থাকতে কেউ যদি মনে করে যে এইটাই ওদের মানে দুর্বলতা, তাহলে সেই বোবার থেকে কথা বলা অনেক ভালো। তো আমি থ্যাংক ইউ সো মাচ যে শিহাব ভাই মাঝে মধ্যে বোবার থেকে একটু কথা বলেন, এবং এগুলো এত কিউট, এত সুইট আনসার, এবং যে এরকম উইয়ার্ড কথা বলেন সেইভাবে আল্লাহ এত সুন্দর করে উত্তর দিল। ঠিক আছে, আমি চুপ থাকি। এখন প্রমাণিত হবে আস্তে আস্তে, মানুষ এত টাকা খরচ করে যদি নাটকই থাকে তাহলে কি আর কি বলবো, এটা দর্শক উত্তর দিচ্ছে, দর্শক আমার কাছে মনে হয় এটা পারসেপশন। আমি যদি একটু মেকার ইজ অলওয়েজ মেকার, এটা শুধুমাত্র তার ক্ষেত্রে না, হৃদয়ের ক্ষেত্রেও। হৃদয়কে অনেকে হয়তো বা, আমি দেখলাম একটা ইন্টারভিউ যে হৃদয়কে অনেকে বলছে নাটকের পরিচালক। সো ইটস অল অ্যাবাউট পারসেপশন, মানুষ কি ভাবছে। কিন্তু আমি যদি একটু, এটা যে মিথ, আমি এর আগেও বলছি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মিথ। এই মিথের এগেনস্টে একটা দীর্ঘ শ্রম দিয়ে দেয় সবাই, বা প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে যায়। হি ইজ এ মেকার। সে এখন বাজেট ওয়াইজ তাকে যদি নাটক করতে বলা হয়, সে নাটক বানিয়ে দিবে। তাকে যদি ওটিটি করতে বলা হয়, সেই বাজেট অনুযায়ী গল্পের অত বিগ ক্যানভাসে হবে না, একটু টাইট করে সে ওটিটি বানিয়ে দেবে। তাকে যদি প্রপার বাজেট দেওয়া হয় সিনেমার জন্য, এবং সে তো শুধু একলা তার গল্প নিয়ে কাজ করে না, প্রতিটা নাটকের গল্পই এক একটা ফিল্মের গল্প, প্রত্যেকটা ফিল্মের গল্প এক একটা নাটকের গল্প। তো এখানে এটা বলার কোনো অবকাশ নাই। গল্প তো ইটসেলফ একটা গল্প, এটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করছি তখন সেটাকে নাটক হয়, সেটা সিনেমা হয়। সোশ্যাল মিডিয়ার সব কথাকে ডিফেন্ড করারও না, আসলে আমার কাছে মনে হয় যে সাপোজ আমি যদি একটু অ্যাড অন করি, সেটা হচ্ছে যে এখন নাটকের মানুষরাই সব জায়গায় কাজ করছে। এই হালটা যে ধরছে সবাই তো নাটকেরই। আমি যেদিকেই তাকাই, একজন তপু খান, একজন হিমেল আশরাফ, একজন শিহাব শাহিন, একজন হৃদয়, সব নাটকের ডিরেক্টর এবং অভিনেতা অভিনেত্রী যত আমি দেখি, আসছে সো একদম শহীদুর রহমান সেলিম প্রোডিউসার কি, আমি তো আগে নাটকই নাটকই বানাতাম বানাই। না। এটা খুবই আমার কাছে কোনো কথা হতে পারে না। হাস্যকর। আমি ফিকশনটাকে কিভাবে বানাচ্ছি, কিভাবে ফিল্মের ল্যাঙ্গুয়েজে বলছি না কি করছি, সেটাই তো বিষয়। যেটা বললো যে একটা গল্প আপনি 1 কোটি টাকা দিয়েও বানাতে পারেন, একটা গল্প 3 কোটি টাকাও খরচ করতে পারেন, এবং একটা গল্প আপনি 10 কোটি টাকা খরচ করেও বানাতে পারেন। সো ডিপেন্ড করে যে আপনি আসলে সেই গল্পটাকে জাস্টিস করার জন্য কতটুকু প্রয়োজন। আবার বিনা কারণে খরচ করাও তো কোনো কাজের কথা না। সেটা যতটুকু প্রয়োজন সেই গল্পটাকে জাস্টিস করার জন্য, একটা ফিল্মের জন্য, ততটুকুই তো। কিন্তু আমার কাছে এটা মানে একটা কুসংস্কার আর কি, মানে আমার তো এই নাটক এটা বলার জন্য বলে, বিরোধের জন্য না, কিন্তু কারা বলে আমার তো খুব একটা চোখে পড়ে না। আমি মনে হয় কোনো আমি কোনো কমেন্ট করি না এই জন্য, নাকি এই কোনো হতে পারে। যদি তাদের জন্য করি, তাদের জন্য যদি কখনো করি, তখনও কি বলবেন আপনি ভাইকে নিয়ে নাটক বানাবেন? চক্রী মহলকে নিয়ে একটা কিছু বানিয়ে ফেলবো। সবশেষ করবো, যারা একটু দাগি দেখে তাদের সবার শেষ করবো। যদি বলতে হয়, দাগি খুবই একজন মানে একটা গল্প নির্ভর ছবি, ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে অনেক ইমোশনের সংমিশ্রণে এই সুন্দর রান্নাটা একজন শিহাব শাহিন রেঁধেছেন। সেখানে আমরা কেউ বিভিন্ন এলিমেন্টস, এবং সে দায়িত্ব নিয়ে বলতে চাই, এটা শিহাব শাহিন যেমন বলছেন যে আমার অনবদ্য অভিনয়, সোফার আমার করা বেস্ট কাজ, বেস্ট পারফরমেন্স, তো আমার বেস্ট পারফরমেন্স। আমি এটা দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা শিহাব শাহিনের তরফ থেকেও এখন পর্যন্ত করা দ্য বেস্ট কন্টেন্ট আমার কাছে মনে হয় এটা। অ্যান্ড এখানে অনেক ধরনের শিহাব ভাই যে মুন্সিয়ানাটা দেখিয়েছেন, এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে কমপ্লেক্সিটি আছে। দে আর নট ভেরি ইজি স্ট্রেট লাইন ক্যারেক্টার, তাদের অনেক ইমোশনের মধ্য দিয়ে যেতে হয়েছে। সো এই যে ছোট ছোট ইমোশন, এইটা যে সে কত সুনিপুণভাবে ক্যাপচার করেছেন, এইটা যারা ফ্যামিলি অডিয়েন্স, যারা পরিবার নিয়ে এসে আপনারা দেখবেন, যেখানে যেখানে যা যা দরকার সম্পূর্ণ সব কিছু এলিমেন্ট এখানে সে সুনিপুণভাবে এন্ডোর্স করেছে।
সো একটা সুন্দর সামাজিক সুন্দর গল্পের ছবি আপনারা এই ঈদে আপনাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে অবশ্যই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন এবং আমি বলবো যে প্রত্যেকটা ছবি আলাদা জনরার আপনারা প্রত্যেকটা ছবি এক্সপিরিয়েন্স করুন এবং দাগিটাকেও এক্সপিরিয়েন্স করুন। আমার তো আমি তো শায়েরি পারি না, ওই ছবি থেকে যতটুকু একটু মানে শুনতে শুনতে মুখস্থ, যে দর্দ জব দিল মে হো তো দাওয়া কিজিয়ে, দর্দ জব দিল মে হো তো দাওয়া কিজিয়ে, দিল হি জব দর্দ হো তো কিয়া কিজিয়ে। তো দাগিতে আসুন, একদম বুকের মধ্যে লাগবে গল্পটা, এবং শায়েরি পার্টটা তো অসাধারণ, দেখেন অসাধারণ ডায়ালগ, অসাধারণ স্ক্রিপ্ট এবং অভিনয় যেহেতু আমরা করছি আমাদেরটা আপনারা বলেন কেমন। তো আসেন, আসতেছেন, থ্যাংক ইউ সো মাচ, আরও আসুন, আরও আমাদের ছবি দেখুন। আশা করি বারবার যে কথাটা বলেছিলাম ছবি রিলিজের আগে, যে নিরাশ হবেন না, সময়টা খুব ভালো যাবে, একটা অন্যরকম অনুভূতি নিয়ে হল থেকে বের হবেন। এখন দেখছি দর্শক সেটাই বলছেন, আমি বিশ্বাস করি সামনে দর্শক আরও একই আমাদের সাথেই একমত হবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। 2 দিনের ফুটেজ দিন। Yeah, bye.